আমরা আছি শান্তিপুরে। শ্রমিক আর সুব্রত এসছে আমার সাথে কথা বলবার জন্য। আমার বাড়ি শান্তিপুর, নাম ধীমান বসাক। আমার দুই বন্ধু সুব্রত এবং শ্রমিক এসছে। ওরা এসছে মূলত এই যে 22শে জানুয়ারি অযোধ্যায় যে ঘটনাগুলো ঘটতে চলেছে তার উপরে আমার প্রতিক্রিয়া কি, আমি কি ভাবছি সেগুলো জানতে চাইছে ওরা। এটা শুরু তো বহু আগে থাকতে, এটা কোনোভাবেই স্বতঃস্ফূর্ত নয়। এটা হচ্ছে প্রথম কথা। শুরু হয়েছিল ব্রিটিশ আমলে। ব্রিটিশ আমলে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেই সিপাহী বিদ্রোহের সময় হিন্দু এবং মুসলিম সিপাহীরা একসাথে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। সেই বিদ্রোহে যাদেরকে ফাঁসি দেওয়া হয়, সেই সিপাহীদেরকে ফাঁসি দেওয়া হয় একটা পিপল গাছের ডাল থেকে ঝুলিয়ে। সেটাকে ওখানকার জনতা হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক হিসেবে পুজো করত বা সেটাকে ঘিরে জড়ো হতো। সে গাছটা কেটে দেয় ব্রিটিশরা এবং তখন থেকে একটা প্রচেষ্টা শুরু করানো হয় যে ওই বাবরি যে মসজিদ, সেই মসজিদের ওইখানেই রাম জন্মেছিলেন। ওদের স্লোগানটা দেখবে, ওদের স্লোগানটা হচ্ছে মন্দির ওহি বানায়েঙ্গে, ওইখানেই বানাবো। ওইখানেই বানাবো মানে হচ্ছে ওটাকে ভেঙে বানাবো। সুপ্রিম কোর্ট যে রায়টা দিলেন, তিনি ভাঙার নিন্দা করলেন, আবার ওখানে রাম মন্দির গড়ার অনুমতি দিলেন। প্রশ্নটা হলো, না ভাঙলে কি ওখানে রাম মন্দির গড়া যেত? ভাঙাটা যদি অন্যায় হয় তাহলে রাম মন্দির গড়াটা অন্যায় হবে না কেন? ওইখানেই রাম মন্দির বানানোর জন্য অযোধ্যায় বহু জায়গা আছে, অযোধ্যায় বহু মন্দির আছে। তারা সবাই দাবি করতো যে ওখানে ওইখানেই রাম জন্মেছেন। এরকম প্রচুর রাম মন্দির আছে। আমি নিজে ছোটবেলায় অযোধ্যায় গেছি, দেখেছি সে ঘটনা। কাজেই যে প্রক্রিয়াটা চলছে সেটা নিশ্চিতভাবেই একটা গোষ্ঠীর ওপর আঘাত এনে একটা সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করা এবং অগণিত কোটি কোটি ভারতবর্ষের মানুষের যে সংকট, চিকিৎসার সংকট, শিক্ষার সংকট, খাদ্যের সংকট, বাসস্থানের সংকট, কাজের সংকট, এই সংকট থেকে যে ক্ষোভ জন্ম নিচ্ছে, সেই ক্ষোভটা বেরোনোর একটা রাস্তা করে দেওয়া সংখ্যালঘুকে টার্গেট করে, এইটা হচ্ছে তার উদ্দেশ্য। তার সাথে এইটার উপরে দাঁড়িয়ে একের পর এক ভোটে জেতা, এটাও তার উদ্দেশ্য। এটা কোনোভাবেই কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়। কিছু মানুষ নিশ্চিতভাবেই এই প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন, কিন্তু প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত নয়। তাদের ক্ষোভ উদ্গীরণের, ব্যবস্থার বিরুদ্ধে তাদের যে ক্ষোভ, তারা চাকরি নেই, বাকরি নেই, কৃষকের ফসলের ন্যায্য দাম নেই, মজুরের মজুরি নেই, এর বিরুদ্ধে তাদের যে ক্ষোভ, দুর্নীতির বিরুদ্ধে মধ্যবিত্ত মানুষের যে ক্ষোভ, সেইটা যাতে টার্গেট করা যায়, চ্যানেলাইজ করা যায় এবং সেই ক্ষোভটা থেকে বাঁচা যায় এমন একটা রাস্তায়, যে রাস্তাটা তাদের পক্ষে নিরাপদ, যাতে গোটা ব্যবস্থাটার বিরুদ্ধে সেই ক্ষোভটা টার্গেটেড না হয়ে একটা গোষ্ঠীর বিরুদ্ধে চালিত হয় এবং সেটাকে এনক্যাশ করে সংসদীয় ক্ষমতা দখল করে ভারতবর্ষের সংবিধানের মধ্যে যেটুকুনি গণতন্ত্র আছে, ভারতবর্ষের ফেডারেল কাঠামোর মধ্যে যেটুকুনি ফেডারেলিজম আছে, সেইটাকে ক্রমশ একটা সংকীর্ণ জাতীয়তা, উগ্র জাতীয়তাবাদী ধর্মান্ধ দিকে নিয়ে যাওয়াটা হচ্ছে তাদের গেম প্ল্যান। এর বিরুদ্ধে সেখানকার মানুষ, সাধারণ মানুষ এই প্রক্রিয়ায় কিন্তু সরাসরি জড়িত নন। তাদেরকে জড়িত করে নেওয়া হচ্ছে, বাড়িতে বাড়িতে চাল পাঠানো হচ্ছে, সেই চাল দিয়ে নাকি রামের ভোগ রান্না করা হবে অযোধ্যায় সেদিন। অর্থাৎ মানুষকে জুড়ে নেওয়ার একটা সচেতন কনসাস প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। এই যে আমরা পাশে গঙ্গায় দাঁড়িয়ে আছি, এই গঙ্গা দীর্ঘদিন ধরে বইছে।
গঙ্গা যারা হিন্দু ধর্মে বিশ্বাস রাখেন সেই তাদের কাছে একটা পবিত্র নদী, হিন্দুত্বের একটা বহমান ধারা বহু দিন থেকে আমাদের দেশে চলে আসছে। তাকে যারা পবিত্র ভাবেন তারা বহু রসদ পেয়েছেন, আমাদের দেশের সমাজকে সমৃদ্ধ করেছে। এটা সেই হিন্দুত্ব নয়। এই হিন্দুত্ব হলো পুরোপুরি কর্পোরেট ফান্ডেড, কর্পোরেট চালিত একটা ব্যবসায়িক সাম্প্রদায়িকতাকে হিন্দুত্বের মোড়ক দিয়ে চালানো হচ্ছে। আজকে অযোধ্যায় 10x10 স্কোয়ার ফুট জমি কোটি দামে বিক্রি হচ্ছে, কোটি কোটি টাকা দামে বিক্রি হচ্ছে। ব্যবসা এবং একই সাথে গোটা কর্পোরেটের মার্কেটের অধীন করে তোলা এই হিন্দুত্বকে, এইটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। এ নিয়ে শঙ্করাচার্যরা আপত্তি জানিয়েছেন তাদের মতো করে। এ নিয়ে এক সময় যিনি ওখানকার আখড়ার প্রধান ছিলেন তিনি আপত্তি জানিয়েছিলেন। তিনি খুন হয়েছেন পরবর্তীকালে, কে খুন করেছে সেটা উদ্ঘাটিত হয়নি। সুতরাং এটা কোনোভাবেই কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়, একটা সচেতন সাম্প্রদায়িক কর্পোরেট ফান্ডেড গোটা হিন্দুত্ববাদকে একটা কর্পোরেটের অধীন, বাজারের অধীন, সাম্প্রদায়িকীকৃত নতুন এক হিন্দুত্বের ধারণা, তার অধীনে গোটাটাকে নিয়ে আসা হচ্ছে। এটাকে সমস্ত মানুষের রেজিস্ট করা উচিত, বিশেষ করে রেজিস্ট করা উচিত যারা হিন্দু তাদের, কারণ তাদের প্রিয় ধর্ম একদল আগ্রাসী বাণিজ্যিক মুনাফাখোরদের হাতে পড়েছে। হিন্দুত্ব বা হিন্দু ধর্ম, আমরা এই শব্দটা যখন ব্যবহার করি তখন আমাদের মাথায় রাখা উচিত যে হিন্দু কোনো আব্রাহামিক ধর্ম নয়, হিন্দুত্বের কোনো সিঙ্গল টেক্সট নেই, হিন্দু ধর্মে কোনো সিঙ্গল গড নেই। আব্রাহামিক ধর্মগুলোয় যেমন একটা সিঙ্গল গড আছে, একটা সিঙ্গল টেক্সট আছে, হিন্দুত্ব শব্দটা যদি আমি ব্যবহার করি, যে হিন্দুত্বকে আমরা চিনতাম, যে হিন্দুত্ব 5000 বছর পুরনো বলে যদি আমরা বিশ্বাস করি, সেই হিন্দুত্বের কোনো সিঙ্গল টেক্সট নেই, কোনো একক গ্রন্থ নেই যাকে সবাই মান্য করে, কোনো একক দেবতাও নেই যাকে সবাই মান্য করে। হিন্দুত্বের সাথে বহুত্ববাদ জড়িয়ে আছে, তার 33 কোটি দেবদেবী, তার 33 কোটি সেক্ট, শৈব, শাক্ত, বৈষ্ণব, নামধারী, প্রচুর সেক্ট। এইটাই বৈশিষ্ট্য হিন্দু ধর্মের। এই বৈশিষ্ট্যকে যারা খর্ব করবার চেষ্টা করবে সেটা হিন্দুত্ববাদ থেকে সম্পূর্ণ আলাদা কিছু হবে, সেটা হিন্দুত্ববাদের ডেরোগেশন হবে, অধঃপতন হবে। যে কথা দিয়ে আগেই বলছিলাম যে বর্তমান হিন্দুত্বের প্রতিবাদ আসা উচিত সবচেয়ে বেশি হিন্দুদের কাছ থেকে, যারা নিজেকে হিন্দু বলে মনে করেন। তার কারণ হচ্ছে যে তাদের একটা উদার কাঠামোর ধর্মকে, যদিও তার মধ্যে বহু অনুদার এলিমেন্টস রয়েছে, উদার কাঠামোর হিন্দুত্বকে এরা একটা সর্বগ্রাসী, সংখ্যালঘু বিরোধী একটা চেহারা দিতে চাইছে, বাণিজ্যিক চেহারা দিতে চাইছে, যেটায় তার ধর্মের অধঃপতন ঘটছে। তার ধর্মকে এরা একটা অত্যন্ত সংকীর্ণ জায়গা থেকে ব্যবহার করছে। সুতরাং আমি জন্মসূত্রে হিন্দু, সেটা তো এড়ানোর কোনো উপায় নেই, তার উপর আমার কোনো হাত নেই। কিন্তু আমি হিন্দু ধর্ম বলতে যা বোঝায় তার আচার আচরণে বিশ্বাস করি না, এটা বলতেও আমার কোনো বাধা নেই। কিন্তু সাধারণ মানুষের যে ধর্ম বিশ্বাস, তাকে আঘাত করার অধিকারও আমার নেই। ধর্মের বহু পেছনের পিছুটানের জিনিস রয়েছে, ধর্মের বহু জিনিস রয়েছে যেগুলো আমার পছন্দ নয়। সেগুলো পাল্টানোর জন্য চেষ্টাটা সমাজের ভেতর থেকেই আসা উচিত। সেই লড়াইটা বহু মানুষ লড়ছেন, সেই লড়াইতে বহু মানুষ মারা গেছেন। কিন্তু একটা আগ্রাসী চেহারার হিন্দুত্বের সাথে আমি কোনোভাবেই নিজেকে আইডেন্টিফাই করতে পারি না।
শুধু সব দেবতা ছেড়ে একমাত্র রামও নয়, ভারতবর্ষে অন্ততপক্ষে 22 ধরনের রামায়ণ আছে। এক রামায়ণে সীতা রাবণের কন্যা, রাবণের নাক থেকে তার জন্ম। কোন রামায়ণে সে রামকে ভর্ৎসনা করে মাটিতে প্রবেশ করছে, একদম উত্তরকাণ্ডে। কোন রামায়ণে সেই উত্তরকাণ্ড অনুপস্থিত। কোন রামায়ণে রাম সীতা পরে স্বামী স্ত্রী হচ্ছেন। রামায়ণেরও বহু 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 ভার্সান আছে, বহু বৈচিত্র্য আছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাভা, সেখানে এক ধরনের রামায়ণের কাহিনী প্রচলিত। অন্ধ্রপ্রদেশে ট্রাইবালদের মধ্যে আরেক ধরনের রামায়ণের কাহিনী প্রচলিত। হিমাচলের ত্রিলোকীনাথ মন্দির, যেখানে উদয়পুরের কাছে একটা জায়গায়, পীরপাঞ্জালের উত্তর পাশে, আমি গেছি সেখানে, সেই মন্দিরে, সেখানে রামায়ণের এক ভাষ্য চালিত। সেই রামায়ণকেও, সেই এতগুলো রামকেও কিন্তু হাজির করা হচ্ছে না। একটা গড়ে তোলা ইমেজ যে রাম হচ্ছেন একেবারে পুরুষোত্তম। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, যে যেখানেই রাম আছেন ভারতবর্ষের ঐতিহ্যে, সেখানেই সীতা আছেন। রাম সীতার মন্দির হচ্ছে না, কিন্তু রামের মন্দির হচ্ছে। সীতা ছাড়া রামের কোনো অস্তিত্ব নেই। আমাদের শান্তিপুরে বৈষ্ণব ধর্মের, বৈষ্ণব সম্প্রদায়ের একটা পীঠস্থান। এখানে যেখানে কৃষ্ণ পূজিত হন, তার পাশে রাধা আছে। আমার বাড়ি শ্যামচাঁদ মন্দিরের পেছনে। শ্যামচাঁদ মন্দির নামে পরিচিত হলেও তার আসল নাম রাধেশ্যামজিউ। রাধার মূর্তি ছাড়া শ্যাম পূজিত হন না। সীতা ছাড়া রামের অস্তিত্ব নেই। কিন্তু আমরা গড়ে তুলছি, আমরা ছুটছি এমন একটা চরিত্রের পেছনে, এমন একটা গড়ে তোলা চরিত্রের পেছনে, যেখানে সীতাকে বাদ দিয়ে রামকে দেখানো হচ্ছে। অর্থাৎ একেবারে চুজেন, কনস্ট্রাক্টেড, কৃত্রিম ভাবে এই প্রজেকশন করা হচ্ছে, এই চরিত্রটা প্রজেক্ট করা হচ্ছে। শুধুমাত্র অন্য দেবদেবী তো বাদ যাচ্ছেই, তার সাথে সীতাও বাদ যাচ্ছে, রামের অন্য ভার্সন বাদ যাচ্ছে। কাজেই এটা নিশ্চিতভাবেই অত্যন্ত সংকীর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য করা হচ্ছে। আমি আমার মত বলবো, কিন্তু তার আগে এটা বুঝে নেওয়া ভালো, যারা বিজেপির এই যে সংকীর্ণ রাজনীতি, এটার প্রতিরোধ করতে চান, রাম ঐতিহাসিক চরিত্র কি রাম দেবদেবীর একটা পৌরাণিক চরিত্র, সেটার চেয়েও ম্যাটার করে বেশি যেই রামকে কি চোখে দেশের সাধারণ মানুষ দেখেন। আমি রামকে ঐতিহাসিক চরিত্র বলে মনে করি না, আমি রামকে মিথিক্যাল একটা দেবদেবীর হিসেবেই দেখি। কিন্তু আমার দেখাটা তো ফ্যাক্টর নয়, ফ্যাক্টরটা হচ্ছে সাধারণ ভারতবর্ষের মানুষ, বিশেষ করে উত্তর ভারতের মানুষ এটাকে কিভাবে দেখেন। রামায়ণ টেক্সট হওয়ার আগে রামায়ণ মুখে মুখে কাহিনী আকারে প্রচলিত ছিল, সেটাই রামায়ণের প্রাণ। রামায়ণ এত জনপ্রিয় হওয়ার কারণ টেক্সট হওয়া নয়, কারণ ভারতবর্ষের অধিকাংশ মানুষই টেক্সট পড়তে পারতেন না। কাজেই টেক্সটের মাধ্যমে রামায়ণের জনপ্রিয়তা তৈরি হয়নি, তৈরি হয়েছে লোকমুখে, গল্প কথায়। রামায়ণের কাহিনীর সাথে অনেক কাহিনী জুড়ে গেছে। রামায়ণের মূল কোর অংশটার সাথে মানুষ তার এলাকার সংস্কৃতি, তার এলাকার গল্প, তার এলাকার আখ্যান জুড়ে নিয়েছেন। এটাই রামায়ণকে ব্যাপ্তি দিয়েছে, এটাই রামায়ণের টিকে থাকার আসল প্রাণ। সবকিছু থেকে ছেঁটে আজকে যেভাবে তৈরি করা হচ্ছে, সেটা রামায়ণের আসল প্রাণ নয়। এতে রামও শুকিয়ে যাবেন, এতে রামও টিকে থাকবেন না। কারণ যে
ভিত্তিটার উপর রামায়ণের জনপ্রিয়তা দাঁড়িয়ে আছে, যে ভিত্তিটার উপর রামায়ণের কাহিনীর জনপ্রিয়তাটা দাঁড়িয়ে আছে, সেই ভিত্তিটাকে যদি আমি সংকীর্ণ করে ফেলি, এই বহুত্ববাদী রামায়ণ, বহুত্ববাদী যে রামের চরিত্র, সেটাকে যদি আমি স্বীকার না করে তাকে বিজেপির মতো করে দেখি, সেটা আমাদের দেশের যারা ধার্মিক মানুষ, আমাদের দেশের ধর্মচেতনার মানুষ, তারাও একটা বড় সম্পদ হারাবেন, তারাও একটা বড় পরিচয় হারাবেন। আমাদের হিন্দুত্ব উদার বলে সারা দুনিয়ায় তার যা পরিচিতি আছে, সেটাও হারাবেন। হিন্দুত্বের খারাপ দিকও আছে, প্রাচীন দিকে জাতিভেদ প্রথা হিন্দুত্বের একটা বড় ক্ষতিকর অংশ, সেইটার থেকে বের করে নিয়ে আসবার রাস্তাও এই বিভিন্ন ধরনের রামায়ণে ছিল। রামায়ণের অনেক গল্পে তার অনেক প্রক্ষেপণ আছে, প্রজেকশন আছে, কিন্তু এরা যে রামকে প্রজেক্ট করছেন, সে রাম পুরুষ, শাসক, কঠোর, নিষ্ঠুর এক দেবতা, জনজীবন থেকে বিচ্ছিন্ন মন্দিরে বসবাসকারী এক দেবতা, মানুষের হৃদয়ে বসবাসকারী দেবতা হিসেবে বিজেপি প্রজেক্ট করছেন না। তাই তার মন্দির চাই, মানুষের হৃদয়ের রামকে তারা চান না। খুব 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 ইন্টারেস্টিং প্রশ্ন। এই প্রশ্নটাই জিজ্ঞাসা করা উচিত। এটা আমাদের ব্যর্থতা, আমাদের মানে যারা বিজেপির এই সাম্প্রদায়িকতাকে রুখতে চান, যারা ভারতবর্ষকে গণতান্ত্রিক দেশ হিসেবে টিকিয়ে রাখতে চান, যারা সংবিধানে যেটুকুনি ধর্মনিরপেক্ষতা, যেটুকুনি ফেডারেলিজম আছে সেটাকে বাঁচাতে চান, এটা তাদের ব্যর্থতা। এটা প্রথমেই স্বীকার করে নিতে হবে। আমরা আপাতত এখনো পর্যন্ত একটা হারা যুদ্ধের মধ্যে লড়াই করে যাচ্ছি। বিজেপি পুরনো হিন্দুত্ববাদ দাঁড়িয়েছিল যেমন একটা বহুত্ববাদের ওপরে, সেই বহুত্ববাদের মধ্যে আমি জাতিভেদের কোশ্চেনটা তুলেছিলাম। আপনি সেই দিকটাকে ধরেই এই প্রশ্নটা করলেন যে এই যে দলিত জমায়েত ঘটছে, এই যে ব্যাপক শূদ্র জমায়েত ঘটছে, তথাকথিত শূদ্র যারা, এই যে ব্যাপক সাধারণ প্রান্তিক মানুষ এটার সাথে জুড়ে নিতে পারছে, সেইটা কিভাবে ঘটছে তাহলে? অথচ আমরা জানি যে বিজেপি একটি উচ্চবর্ণবাদী সংগঠন বা আরএসএস একটি উচ্চবর্ণবাদী সংগঠন। এইটাই হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এটাকে বলা যেতে পারে এক ধরনের প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা পুরোনো দিনের সংস্কৃতাইজেশন, সংস্কৃতায়নের মধ্যে দিয়ে ঘটেছে। যেমন যখন কাঁসারিদের মধ্যে একদলের হাতে পয়সা তৈরি হলো, তারা কিন্তু গোটা জাতপাতটাকে চ্যালেঞ্জ করলেন না। তারা নিজেদেরকে কংস বণিক বলে আলাদা একটা জাত, আমরা একটু উঁচু জাত কাঁসারিদের চেয়ে, এই খেলাটা খেললেন। ভারতবর্ষে এই খেলা অনেক খেলা হয়েছে। শাঁখারিদের মধ্যে শঙ্খ বণিক, কাঁসারিদের মধ্যে কংস বণিক, তন্তুবায়দের মধ্যে তন্তু বণিক। অর্থাৎ গোটা সিস্টেমটাকে আঘাত করে নয়, সিস্টেমের মধ্যেই কিছুটা সংস্কার। আরএসএস, বিজেপি বা তাকে যারা ফান্ড করছে, তারা এই ব্যাপারটা জানে। সুতরাং তারা অতি সচেতনভাবে ব্রাহ্মণ্যবাদের পুরনো মুখগুলো সরিয়ে কিছু নতুন মুখ আনছে। কিন্তু তারা ব্রাহ্মণ্যবাদের যে কাঠামো, সে কাঠামোর কোনো মূলগত পরিবর্তন ঘটাচ্ছে না। এই কাঠামোর বিরুদ্ধে যে দলিত জাগরণ আম্বেদকরের হাত ধরে ঘটেছে, এই কাঠামোর বিরুদ্ধে যে দলিত জাগরণ কিছুটা কাশিরামের হাত ধরে ঘটেছে, এই কাঠামোর বিরুদ্ধে যে দলিত জাগরণ দক্ষিণ ভারতে পেরিয়ারের হাত ধরে ঘটেছে, ফুলের হাত ধরে মহারাষ্ট্রে ঘটেছে সত্যশোধক আন্দোলনে, ভক্তি আন্দোলনের মধ্যে দিয়ে যে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আঘাত দেয়া হয়েছে,
এগুলো সবকটার থেকে শাসকরা এটা শিক্ষা নিয়েছে যে পুরনো চেহারায় ব্রাহ্মণ্যবাদকে টিকিয়ে রাখা যাবে না, তাকে নতুন মুখ আনতে হবে, নতুন দেবতা হাজির করতে হবে এবং একই সাথে বাণিজ্যিকীকরণ ঘটাতে হবে। দলিত মানুষের হাতে কাজ নেই, জমি নেই, মজুরি নেই, চাকরি নেই, কৃষক তার ফসলের ন্যায্য দাম পান না। এই ক্ষোভটাকে সে চ্যানেলাইজ করছে একটা কাল্পনিক শত্রু খাড়া করে, যে মুঘল শাসকরা, তার হাত ধরে আসা বিদেশি মুসলিমরা হলো আমাদের দেশের শত্রু এবং সমস্ত দুর্যোগের উৎস, সমস্ত খারাপের উৎস। যেভাবে হিটলার ইহুদিদের চিহ্নিত করেছিল জার্মানিতে, তাদের ক্ষোভকে চ্যানেলাইজ করছে একটা শত্রু দাঁড় করিয়ে। যারা গরিব মানুষের ভাত কাপড়ের দাবি নিয়ে লড়তে চান, যারা গরিব মানুষের অধিকারের দাবি নিয়ে লড়তে চান, তারা সেই লড়াইগুলোকে সংসদীয় পাকে ডুবিয়েছেন এবং ডুবিয়েছেন বলেই তাদের ব্যর্থতা থেকে জন্ম নিয়েছে বিজেপির রাজনীতি। আজকে যারা নিজেদেরকে বামপন্থী বলেন, যারা নিজেদেরকে গরিব মানুষের রাজনীতি করেন বলে বলেন, তারা যদি এই গরিব মানুষের ক্ষোভকে সংসদীয় পাকে না ডুবিয়ে দিয়ে একটা নতুন ভারত গড়ার দিকে চালিত করতে পারতেন, সেই স্বপ্ন দেখাতে পারতেন, তাহলে এই রাজনীতিতে দলিতদের এত ভিড় ঘটতো না। এটা আমাদের ব্যর্থতা, এটা স্বীকার করে নেওয়াই ভালো। এই কাজটা সিরিয়াসলি করতে হবে। শুধুমাত্র ভালোবাসার দোকান খুলে, মহব্বতে কে দোকান, কিংবা শুধুমাত্র ভারত যাত্রা করে, কিংবা শুধুমাত্র বিরোধী জোট গড়ে এটাকে আটকানো সম্ভব নয়। বেসিক মানুষকে নতুন ভারতের স্বপ্ন দেখাতে হবে, যে স্বপ্নটা দেখে তারা একটা নতুন রাজনীতিতে আসবে, নতুন ভারতের রাজনীতি। তাছাড়া বিজেপিকে আটকানো সম্ভব বলে আমার মনে হয় না। কিন্তু যেখানে যতটুকুনি আটকানো যায়, যেখানে যতটুকুনি যাকে ধরে একটা পাথরের আড়ালে এই আক্রমণ থেকে নিজেকে কিছুক্ষণের জন্য দম ফেলার অবকাশ পাওয়া যায়, সেটা নেওয়ার চেষ্টাও করতে হবে, কিন্তু সেটা সাময়িক, ভঙ্গুর, ক্ষণস্থায়ী। হিন্দু ফ্যাসিস্ট শক্তি ক্ষমতায় অলরেডি চলে এসেছে, কিন্তু তারা এখনো পুরোপুরি ফ্যাসিস্ট শাসন কায়েম করতে পারেনি। যে শক্তিটি ক্ষমতায় এসছে তারা ফ্যাসিবাদী কায়েম করতে চায়, কিন্তু ভারতবর্ষের সমাজ কাঠামোয়, ভারতবর্ষের সংবিধানে, ভারতবর্ষের গরিব মানুষের বহু রক্তক্ষয়ী লড়াইয়ের ঐতিহ্য সামাজিক স্মৃতিতে বহন করার জন্য তারা এখনো পর্যন্ত এই পুরোপুরি ফ্যাসিবাদী শাসন, যার চেহারা আমরা জার্মানির হিটলারের জার্মানিতে দেখেছি, সেই শাসন কায়েম করতে পারেনি। তারা ধীরে ধীরে সেই রাস্তায় এগোচ্ছে। একের পর এক জয়গুলোকে, একের পর এক পজিটিভ জায়গাগুলোকে তারা নেগেট করছে। তারা কখনো দাবি তুলছে যে ধর্মনিরপেক্ষতা একটা ফাঁকা বলি, দেশটা হিন্দুদের। তারা কখনো দাবি করছে এক কেন্দ্রিক শাসন, এক দেশ এক ভোট, ফেডারেল ব্যবস্থাকে আঘাত করছে। তারা শ্রমিক কৃষকের বহু কষ্টের মধ্যে দিয়ে অর্জিত জয়গুলোকে শ্রম বিল সংশোধনের মধ্যে দিয়ে, কৃষি বিল আনার মধ্যে দিয়ে কেড়ে নিচ্ছে এবং ধীরে 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 তারা দেশটাকে ফ্যাসিবাদী শাসনের দিকে নিয়ে যেতে চাইছে। এবং তুমি যে প্রশ্নটা করলে, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, আফগানিস্তানের ইতিহাসটা আলাদা। পাকিস্তান, বাংলাদেশ একসময়ে ব্রিটিশ শাসিত ভারতেরই অংশ ছিল, বা মুঘল আমলেও এটা ভারতবর্ষ বলে যে ভূখণ্ড তার মধ্যেই ছিল। অবশ্যই সৃষ্টির যে ইতিহাস,
পাকিস্তান সৃষ্টির যে ইতিহাস, সেই ইতিহাস পাকিস্তানকে ছেড়ে যায়নি। ঠিক একইভাবে বাংলাদেশ সৃষ্টির যে ইতিহাস, প্রথমে পাকিস্তান তারপরে বাংলাদেশ, সেই ইতিহাস বাংলাদেশকেও ছেড়ে যায়নি, সেই ইতিহাস ভারতবর্ষকেও ছেড়ে যায়নি। কিন্তু মূল ভারতীয় ভূখণ্ডে যে লড়াইয়ের সামাজিক স্মৃতিগুলো ছিল, সেই স্মৃতিগুলো আমাদের দেশে এখনো পর্যন্ত এই ফ্যাসিবাদী প্রকল্পের বিরুদ্ধে লড়াই করে চলেছে। লড়াই কিন্তু চলছে। লকডাউনের ওই গভীর পর্যায়েও 30,000 কৃষক জনতা দিল্লি অবরোধ করে রেখেছেন, এবং এত শক্তিশালী একটা সরকারকে, যারা সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ, তাদেরকে বিল প্রত্যাহার করতে বাধ্য করেছেন। এই কদিন আগে ইন্ডিয়ান পেনাল কোড দণ্ড সংহিতা পাশ হয়ে গেল প্রায় বিনা বাধায়। 141 জন সাংসদকে বহিষ্কার, সংসদ থেকে সাসপেন্ড করে দিয়ে ইন্ডিয়ান পেনাল কোডের নতুন সংস্করণ দণ্ড সংহিতা পালন হয়ে গেল। তার অন্তত একটা ধারাকে ট্রাক চালকরা ধর্মঘট করে রুখে দিয়েছেন এই কদিন আগে। অর্থাৎ প্রতিরোধবিহীন কিছুই নয়, শাসকরা দেখাতে চায় তারা প্রতিরোধবিহীন। বিরোধীরা কি করলেন? 141 জন সাংসদকে বহিষ্কার করলো, সারা ভারত জুড়ে তারা ধর্মঘটের ডাক দিতে পারতেন। তারা লড়াইকে সেই পর্যায়ে নিয়েই গেলেন না। লড়াইয়ের ডাকটা দিলেন কারা? যারা ট্রাক চালক। তারা বললেন, এই যে 6 লক্ষ টাকা জরিমানা দেওয়া হয়েছে, 6 লক্ষ টাকা যদি আমার থাকবেই, তাহলে আমি ট্রাক চালাবো কেন? আর অ্যাক্সিডেন্ট হলে রিপোর্ট করব সাথে সাথে, কিন্তু আমি তার আগে পিটিয়ে মেরে ফেলবে আমাকে। ট্রাক চালকরা ধর্মঘট করলেন এবং বিজেপি সরকারকে পিছিয়ে যেতে বাধ্য করলেন। পাকিস্তানে যে ইসলামিক মৌলবাদ আছে, বাংলাদেশে যে ইসলামিক মৌলবাদ আছে, তা কখনো কখনো ক্ষমতা, সে দেশের সরকারের ক্ষমতাতেও আসে, কখনো কখনো ক্ষমতায় না থাকলেও ক্রিয়াশীল থাকে। এর সাথে আমাদের দেশের হিন্দুত্ববাদী সাম্প্রদায়িকতার যোগাযোগ অনস্বীকার্য। ওদেশে ইসলামিক মৌলবাদ বাড়লে এদেশে হিন্দু সাম্প্রদায়িকতাবাদ বাড়বে, এদেশে হিন্দু সাম্প্রদায়িকতাবাদ বাড়লে ওদেশে ইসলামিক মৌলবাদীদের সুবিধা হবে, সেখানকার সংখ্যালঘু মানুষের ওপর অত্যাচার নামিয়ে আনবার। কাজেই এরা অঙ্গাঙ্গিভাবে জড়িত, একে অপরকে পুষ্ট করে, একে অপরকে সমর্থন করে। স্বাভাবিকভাবেই যখন একটা সম্প্রদায় তার ওপর নেমে আসা আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করবার মতো গণতান্ত্রিক পরিসর পায় না, তখন তার মধ্যেও সংকীর্ণতা জন্ম নেয়। আপনারা কি জানেন যে বাংলাদেশে হিন্দুদের মেয়েদের এখনো বাবার সম্পত্তিতে উত্তরাধিকার সূত্রে অর্জনের আইন নেই? কেন নেই? অর্থাৎ সংখ্যালঘু সবসময়ই বিপর্যস্ত থাকে। তার উপর সংখ্যাগুরু সম্প্রদায়ের যে আক্রমণ, সেই আক্রমণের বিরুদ্ধে যদি দাঁড়ানোর পরিসর কমে আসে, সে সংকীর্ণতাতে আশ্রয় নেবে। খুব কঠিন লড়াই। মুসলিমদের মধ্যে বহু মানুষ আছেন যারা মনে করেন যে তাদের শরীয়তি আইনের মধ্যে, তাদের ব্যক্তিগত আইনের মধ্যে সংশোধনের সুযোগ আছে। শুধু সুযোগ আছে তাই নয়, তার সংস্কার দরকার, ব্যাপক সংস্কার দরকার। কিন্তু তারা এবং হিন্দু পরিচয়ের মানুষদের মধ্যে যে গণতান্ত্রিক মানুষ, সেই মানুষদের যে ঐক্য গড়ে উঠলে এই সংকীর্ণতাটা ভাঙা যেত, সেই ঐক্য এখনো আমরা গড়ে তুলতে পারিনি, বা এখনো কেউই গড়ে তুলতে পারেননি। অতীতে পারেননি তা নয়, অতীতে পেরেছেন, আবার পরাজয় স্বীকার করেছেন, আবার পেরেছেন, আবার পরাজয় স্বীকার করছেন এবং আবারও পারবেন। আপনারা জানেন যে এখন বিভিন্ন সরকারি প্রকল্পের ফলে মেয়েরা অনেক দূর পড়াশোনা করছেন। মুসলিম গ্রামাঞ্চলে, পশ্চিমবাংলার বাঙালি মুসলিমের গ্রামাঞ্চলে এখন একটা ঘটনা ঘটছে। মুসলিম মেয়েরা পড়াশুনো করছেন 12 অবধি, কিন্তু সংসারে রোজগারের দায় পুরুষের
এই ধারণা থেকে সমাজ কাঠামোটা এরকম থাকার ফলে পুরুষরা বেরিয়ে যাচ্ছেন ক্লাস 6, 7, 8 অব্দি পড়ে সংসারের কাজে, সেন্টারিং এর কাজে কেরালা চলে যাচ্ছেন, পুনে চলে যাচ্ছেন, হোটেলে কাজ করতে বোম্বেতে চলে যাচ্ছেন, দিল্লিতে চলে যাচ্ছেন। ফলে মুসলিম গ্রামাঞ্চলে একটা অদ্ভুত সমস্যা দেখা দিয়েছে। ক্লাস 12 গ্র্যাজুয়েট পাশ করা মহিলা সেই ক্লাস 6, 7 পাশ করা 30,000 টাকা 40,000 টাকা কামানো পাচককে বিয়ে করতে চাইছেন না। এই মেয়েরা তো মুখ খুলবেন একদিন, মুখ না খুলে তারা বসে থাকবেন না। পরিবর্তন হচ্ছে, সময় লাগবে, কিন্তু চাপিয়ে দিয়ে কোনো পরিবর্তন স্থায়ী হয় না। পণ প্রথা বিরোধী আইন দিয়ে পণ প্রথাকে আটকানো যায়নি। আইন আছে, ঠিক আছে, কিন্তু পরিবর্তনটা সমাজের মধ্যে থেকেই আসবে। এবং মুসলিম মেয়েরা এগোচ্ছেন, মুসলিম মেয়েরা দাবিও তুলছেন বহু জায়গায় যে আমরা শরিয়াতি আইন থেকে বেরোতে চাইছি না, কিন্তু শরিয়াতি আইনটা কোডিফাইড হোক। মুসলিম পার্সোনাল লটাকে একটা বইতে লিপিবদ্ধ করা হোক, যাতে তার হাজার রকমের ব্যাখ্যার কোনো অবকাশ না থাকে। যে ব্যাখ্যার সুযোগ নিয়ে তাদের ওপর পুরুষতান্ত্রিক নিপীড়ন বা বঞ্চনা, শোষণ চালানো হয়, সেইটা যাতে বন্ধ হয়। সেটা মুসলিম প্রধান দেশগুলোতে ঘটেছে। বহু মুসলিম প্রধান দেশে একটার বেশি বিয়ে নিষিদ্ধ। বহু মুসলিম প্রধান দেশে একটার বেশি বিয়ে করতে গেলে প্রথমা স্ত্রীর অনুমতি নিতে হয়। অনেক রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে সন্তান হয়নি, এসব নানান কারণ দেখিয়ে তবে দ্বিতীয় বিবাহের অনুমতি পাওয়া যায়। এখানে একটা ছোট্ট গল্প বলে রাখি। এই বিজেপি, RSS বা এইরকম আমরা প্রচার শুনি না যে মুসলিমরা 4টে করে বিয়ে করতে পারে। তো মুশকিল হলো কি জানেন, মুসলিমদের মধ্যে মেয়ের সংখ্যা কি 4 গুণ? 4টে করে বিয়ে করতে গেলে তো মেয়ের সংখ্যা 4 গুণ হতে হয়। 2টো করে বিয়ে করতে গেলেও মেয়ের সংখ্যা ডাবল হতে হয়। মুসলিম পুরুষের চেয়ে মহিলার সংখ্যা কম। কাজে একটা করে বিয়েই জোটে। আর 4টে করে বিয়ে যারা করেছেন তারা জানেন একটা সামলাতে জীবন জেরবার। 4টে বিয়ে, এইগুলো আসলে হচ্ছে সাম্প্রদায়িকতার আলোকে লাগাতার কন্টিনিউয়াস বিকৃত প্রচার, যা ইতিহাসকে পাল্টানোর মধ্যে দিয়ে, নতুন মসজিদ ভেঙে মন্দির গড়ার মধ্যে দিয়ে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ব্যাপক প্রচারের মধ্যে দিয়ে একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। অবশ্যই সংকীর্ণতার মধ্যে মুখ বুজে সংখ্যালঘুরা, বিপন্নরা এই আক্রমণ থেকে রেহাই পাবেন না। তাদের সমাজের অভ্যন্তরে পরিবর্তন ঘটানোর কাজ তাদেরই শুরু করতে হবে এবং সেই প্রক্রিয়াতেই যুক্ত হতে হবে যারা এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে হিন্দু হয়েও লড়ছেন তাদের সাথে। তবেই রাস্তা খুলবে, না হলে রাস্তা খোলার কোনো উপায় নেই। প্রথমত তোমাদেরকে আমি ধন্যবাদ দিই যে তোমরা এরকম একটা বিষয়ে বলবার জন্য আমাকে চুজ করেছো এবং শান্তিপুরে এসছো এবং গঙ্গার ধার অব্দি এসছো। গঙ্গা শুকোবে না, লড়াইয়ের ধারাও শুকোবে না। কর্পোরেট রাজকে ঠেকাতে হবে। হিন্দুত্বের নাম করে সংকীর্ণ একটা বাজারি উগ্রতাকে যেটা চলছে সেটাকে ঠেকাতে হবে। এই যে তোমরা এসছো এটাই প্রমাণ করে যে সবকিছু হারিয়ে যায়নি। আমরা এখানে যে কাজগুলো করি শান্তিপুর জন উদ্যোগের মধ্যে দিয়ে, যদিও আমি শান্তিপুর জন উদ্যোগের পক্ষ থেকে এই কথাগুলো বলছি তা নয়, আমার নিজের কথাই বলছি, বা আমরা একটা মিড ডে মিল সংগঠন শান্তিপুরেই তার সূত্রপাত হয়েছে, যেটা রাজনৈতিক দল নির্ভর নয়। এই কাজগুলোর মধ্যে দিয়ে আমরা এই প্রতিরোধ গড়ে তুলবার চেষ্টা করছি এই আক্রমণের বিরুদ্ধে। যারা মাসে 1500 টাকা পান, তাও বছরে 10 মাস, তারা যখন 30 টাকা খরচা করে, সারা দিন খরচা করে মিটিংয়ে আসেন, বাড়িতে গিয়ে স্বামীর গঞ্জনা শুনতে হয়, পাও তো 50 টাকা করে পার হেড, তাও 10 মাস, তার আবার এত মিটিং, 10 বছর মাইনে বাড়ে না। সেই দিদি যখন নিজের উদ্যোগে পাশের স্কুলে দিদিকে সংগঠিত করতে যান, তখন বোঝা যায় লড়াইটা শেষ হয়নি, লড়াইটা চলছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। মনের কথা বলতে পেরে আমারও অনেক ভালো লাগলো।
নমস্কার।